টেন্সের উপরে অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ জবের উপরে যে ধরনের প্রশ্ন হয় সেটার উপরে একটা মূল ভিডিও আমি ইতিমধ্যে আপলোড করেছি। আর এখন আলোচনা করব অনেকগুলো এক্সারসাইজ, তবে ছোট ছোট করে ভাগ করে দেবো ভিডিওগুলো, যাতে দীর্ঘায়িত না হয় আর আপনাদের যাতে বিরক্ত না লাগে। আজকে আলোচনা করব বিসিএসে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল টেন্সের উপরে সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটা নিচ্ছি 18তম বিসিএস থেকে। এখানে প্রশ্নটা বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট টেন্স। ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। তাহলে এখানে আছে উইল ফ্রিজ, ফ্রিজেস, উড ফ্রিজ, ফ্রোজ। এখানে উত্তরটা হবে ফ্রিজেস। কেন? এটা মূলত জেরো কন্ডিশনাল। জেরো কন্ডিশনাল কি? কন্ডিশনালের উপরে আলোচনা আমি আগেও করেছি, লিঙ্ক উপরে দিয়ে রাখবো, আপনার ইচ্ছা করলে দেখতে পারেন সেখান থেকে। তথাপিও এখানে আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। জেরো কন্ডিশনাল হচ্ছে একটা কাজ হলে আরেকটা কাজ অটোমেটিকলি যেটা হয়ে যায়, যেটা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হিস্টোরিক ট্রুথ ইত্যাদি। একটা কাজ হলে আরেকটা কাজ যখন অটোমেটিকলি হয়ে যায়, মানে যেগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল ব্যবহার করি, সেইটাই হলো জেরো কন্ডিশনাল। তো আপনি যদি ধরেন, আমি যদি এভাবে বলি, ইফ ইউ হিট আইস ইট মেল্টস। যদি বরফকে গরম করেন তাহলে এটা গলে, মানে একটা কাজ হলে আরেকটা কাজ অটোমেটিকলি হয়ে যায়। তার মানে এখানে আমরা বলতে পারতাম ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, মানে দুইটাই প্রেজেন্ট হবে, কারণ চিরন্তন সত্য কথা কখনো ফিউচারে হয় না। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে এখানে আমরা ওয়েন কেন দিচ্ছি, এখানে আমরা ইফ কেন দিচ্ছি না। এই জেরো কন্ডিশনালে ইফের পরিবর্তে আপনি ইচ্ছে করলে ওয়েন ব্যবহার করতে পারেন, সেই জন্য এখানে ওয়েন দেওয়া হয়েছে। ওয়েন দিয়ে মূলত এখানে ইফের কথাই বোঝানো হয়েছে। তার মানে ইফ ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস অথবা ওয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, এই দুইটা একই কথা। এবারে প্রশ্নটা নেওয়া হচ্ছে 29তম বিসিএস থেকে। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি ড্যাশ। দেখুন এখানে বিফোর শব্দটা আছে, আর বিফোর শব্দটা থাকা মানেই হলো তার আগে যদি পাস্ট পারফেক্ট থাকে পরেরটা হবে পাস্ট সিম্পল। তার মানে হি এর পরে হবে রিটায়ার্ড, তার মানে এটাই হলো সিম্পল। আর হ্যাড রিটায়ার্ড অথবা হ্যাজ রিটায়ার্ড, উইল বি রিটায়ার্ড, এগুলো কোনো কিছুই হবে না, কারণ পাস্ট পারফেক্টে যখন বিফোর অথবা আফটার থাকে তখন সেটা পাস্ট পারফেক্ট হয়। আর যেহেতু প্রথমটা পাস্ট পারফেক্ট আছে, তার মানে পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। এবারে প্রশ্নটা নেওয়া হচ্ছে 29তম বিসিএস থেকে। দ্য প্রাইসেস অফ রাইস আর রেইজিং, রিজন, রাইজিং, রেইজড। উত্তরটা হবে রাইজিং, মানে ধানের মূল্য বাড়ছে। তার মানে দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং। এখন একটা প্রশ্ন করতে পারেন, রেইজিং দিলে কি হতো? রেইজ আর রাইজের মধ্যে পার্থক্য কী? রাইজ হচ্ছে একটি ইনট্রানজিটিভ ভার্ব আর রেইজ হচ্ছে একটি ট্রানজিটিভ ভার্ব। মানে কি? মানে হলো রাইজের পরে আপনার কোনো অবজেক্ট বসাতে হবে না, যেটা RISE, আর রেইজ এর পরে একটি অবজেক্ট বসাতে হবে। যেমন আমরা কখনো বলি না রাইজ ইউর হ্যান্ড, আমরা বলি রেইজ ইউর হ্যান্ড। রেইজ ইউর হ্যান্ড তার মানে অবজেক্ট লাগবে। আর আমরা বলি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে এখানে কোনো অবজেক্ট নেই। ইন দ্য ইস্ট একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা হলো একটি অ্যাডভার্বিয়াল, এটা এখানে অবজেক্ট নয়, তার মানে এখানে রাইজিং হবে। এবার প্রশ্নটি দুইবার এসেছিল 26তম বিসিএসে এবং 11তম বিসিএসে। এখানে বলছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, তার মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা সিন্স অথবা ফর বসাই, সুতরাং এখানে একটি আছে, সেটা হলো সিন্স। এখানে ফর নাই, সেজন্য আমাদের চিন্তা করতে হচ্ছে না। একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে ফর কোথায় বসাই, সিন্স কোথায় বসাই? সিন্স বসাই হলো নির্দিষ্ট কোনো সময়ের জন্য, আর অনির্দিষ্ট কোনো সময়ের জন্য আমরা বসাই হলো ফর। যেমন ধরুন সিন্স ফ্রাইডে, তার মানে এখানে সময়টা নির্ধারিত। আর যদি বলা হতো যে 5 দিন যাবত, কিন্তু কোন 5 দিন সেটা বলা নাই, সুতরাং সেখানে হতো ফর। এবারে প্রশ্নটা নেওয়া হচ্ছে 25তম বিসিএস থেকে। এখানে বলা হচ্ছে শি টোল্ড মি হিজ নেম আফটার হি। এখানে আমরা এরকম একটি নিয়ম আগেও পেয়েছিলাম বিফোর দিয়ে, আর এখানে আসছে হলো আফটার। তার মানে যেহেতু এটা পাস্ট সিম্পল, শি টোল্ড মি হিজ নেম, সে মানে ভদ্রমহিলা পুরুষ লোকটির নাম আমাকে বলেছিল আফটার হি। আফটার হি কি? আফটার হি হ্যাড লেফট, অর্থাৎ সে বা তিনি চলে যাওয়ার পরে। তার মানে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। বিফোর মানে পূর্বে, বিফোরের ঠিক পূর্বেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটার মানে পরে, আফটার ঠিক পরেই পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে যেহেতু এখানে পাস্ট সিম্পল আছে, এখানে পাস্ট পারফেক্ট হবে। তার মানে আফটার হি
হ্যাড লেফট। এই খ নাম্বার এটা হবে উত্তর। এবারের প্রশ্নটা নেওয়া হচ্ছে 23তম বিসিএস থেকে। এখানে দেখুন বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। এখানে পরেরটা কী হবে? দ্য রেনি সিজন বিগেন, মানে পাস্ট সিম্পল হতে পারে। দ্য রেনি সিজন ওয়াজ বিগান, এখানে এটা প্যাসিভে করা হয়েছে। দ্য রেনি সিজন হ্যাড বিগান, বিগেন আছে আর কি, এখানে ভুল আছে। তার মানে বিগান হলে একটা বিবেচনার বিষয় থাকতে পারতো, তার মানে এটা হবেই না। তারপরে বলেছে দ্য রেনি সিজন বিগিনস, যেহেতু এখানে পাস্ট টেন্স, এখানে আর প্রেজেন্ট টেন্স, এটাও হয় না। তাহলে আমাদের এই দুইটার মধ্যে থেকে একটাকে বাছাই করতে হবে। এখন একটা হলো অ্যাক্টিভে আর একটা হলো প্যাসিভে। আমরা এখানে অ্যাক্টিভটাকে গ্রহণ করছি এই কারণে, কারণ সিজন, রেনি সিজন, আমরা বলি যে রেনি সিজন শুরু হয়েছে, আমরা এটাকে এমন একটা সত্তা ধরি যেন এটা নিজে নিজেই করতে পারে যে বৃষ্টির সিজন শুরু হয়ে গেছে বা বৃষ্টির সিজন শুরু হয়েছে। আমরা এটাকে শুরু করা হয় এভাবে কিন্তু কখনো বলি না। অনেক জিনিসই আছে যেগুলো প্যাসিভ এর মতো মনে হলেও সেগুলোকে আমরা অ্যাক্টিভলি বলি। যেমন ধরুন দিস পেন রাইটস ওয়েল, তাহলে এখানে কিন্তু কলমকে আমি যদি না লিখি তাহলে কিন্তু কলম লিখতে পারে না, তথাপিও আমরা এটাকে অ্যাক্টিভ কল্পনা করি। এটা ভাষার মানে রীতি, তো মানুষ যেভাবে করে ব্যবহার করে সেটাই আমাদের গ্রহণ করতে হবে। তার মানে রেনি সিজন শুরু হয়েছিল যেহেতু, মানে ইভেন অ্যাজ হারভেস্টিং ওয়াজ গোয়িং অন, মানে হারভেস্টিং তখনও চলছিল, এরকম সময় রেনি সিজন শুরু হয়েছিল। তার মানে এটা পাস্ট সিম্পল, এটাই ঠিক আছে। তার মানে উত্তরটা হবে ক, মানে দ্য রেনি সিজন বিগেন, অর্থাৎ এটা হবে, আর প্যাসিভটা হবে না। 23তম বিসিএসের আরেকটি প্রশ্ন, এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট টেন্স। এখানে কারেক্ট টেন্সটা আপনি চুজ করুন। বলছে যে জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড দ্যাট হি লেইন ডাউন ফর আ স্লিপ। লেইন ডাউন বানান খেয়াল করুন। জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড দ্যাট হি হ্যাড লেইড ডাউন ফর আ স্লিপ, মানে পাস্ট পারফেক্টে করা হয়েছে। জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড দ্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর আ স্লিপ। আচ্ছা, সে শুয়ে পড়ছিল, হতে পারে জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড দ্যাট হি উইল লে, এটা তো হবেই না, মানে এখানে আছে পাস্ট, এখানে আছে ফিউচার, এখানে হবে না। আর এখানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হচ্ছে সরাসরি ভার্বের পরে, এটাও ভুল, তার মানে এটাও হবে না। এখন আমরা এই দুইটার মধ্যে থেকে খ এবং গ এর মধ্যে আমরা কোনটাকে চুজ করব? দেখুন এখানে আছে জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড, জাভেদ এত মানে এক্সজস্টেড ছিল, এক্সজস্টেড মানে খুবই টায়ার্ড, মানে এক্সট্রিমলি টায়ার্ড ছিল যে সে শুয়ে পড়ছিল। তার মানে এখানে সে শুয়ে পড়েছিল, এখানে অর্থটা দ্বারা এরকম, হি হ্যাড লেইড ডাউন, মানে সে আগে শুয়ে পড়েছিল তারপরে সে এক্সজস্টেড হয়েছিল। আসলে এটা অর্থগতভাবে মিলে না, কারণ পাস্ট পারফেক্ট মানে হলো যে কাজটা আগে হয়, তার মানে সে আগেই শুয়ে পড়েছিল তারপরে সে এক্সজস্টেড হয়েছিল, মানে ব্যাপারটা এরকম যেন সে ঘুমাতে ঘুমাতে এক্সজস্টেড হয়ে গেছিলো, তার মানে অর্থটা মিলে না। সুতরাং এটা হচ্ছে না। তাহলে এখানে উত্তরটা হবে জাভেদ ওয়াজ সো এক্সজস্টেড দ্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর আ স্লিপ। সুতরাং উত্তরটা হবে গ। এবারের প্রশ্নটা নেওয়া হচ্ছে 22তম বিসিএস থেকে। এখানে বলা হচ্ছে দ্য পাথ ড্যাশ পেভড, সো উই ওয়ার এবল টু ওক থ্রু দ্য পাথ, মানে রাস্তাটা আগেই তৈরি করা হয়েছিল, সো উই ওয়ার এবল টু ওক থ্রু দ্য পাথ, সুতরাং আমরা ওই পথ দিয়ে হাঁটতে সক্ষম হয়েছিলাম। তাহলে এখানে দুটো কাজ, একটা হচ্ছে যে আমরা হাঁটতে সক্ষম হয়েছিলাম, আর একটি রাস্তাটা বানানো হয়েছিল। তাহলে রাস্তাটা বানানোর কাজ আগেই নিশ্চয়ই করা হয়েছিল, সুতরাং যে কাজ আগে করা হয় সেটা হয় পাস্ট পারফেক্ট। আর এখানে যেহেতু পাস্ট সিম্পল আছে সুতরাং এখানেও পাস্ট পারফেক্ট হবে। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট বা পাস্ট সিম্পল ব্যবহার করতে পারি না, কারণ কম্পারেটিভলি এই পেভড করার কাজটা আগে করা হয়েছিল। সুতরাং এখানে একটাই উত্তর আছে, সেটা হলো হ্যাড বিন। এখন একটা প্রশ্ন আসতে পারে এখানে হ্যাডের পরে বিন কেন হলো? আসলে এটা প্যাসিভ, কারণ রাস্তাটা বানানো হয়েছিল, রাস্তাটা কিন্তু একা একা হয়নি। কারা বানিয়েছিল সেটা এখানে উল্লেখ করা হয়নি। আর অ্যাক্টিভ প্যাসিভ, এই প্যাসিভ কোথায় হয় সেটা বুঝতে হলে, যদি বুঝতে সমস্যা হয় তাহলে এটার উপর আমার ভিডিও দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে সেখান থেকে একটু দেখতে পারেন। সুতরাং দ্য পাথ হ্যাড বিন পেভড, এখানে কারা করেছে সেটা এখানে মুখ্য নয়, বরং কাজটাকে মুখ্য ধরা হয়েছে। সুতরাং এখানে প্যাসিভ করা হয়েছে, আর ব্যক্তির নাম বা কারা করেছে সেটা উল্লেখ করা হয়নি। এবারে প্রশ্নটা নেওয়া হচ্ছে 20তম বিসিএস থেকে। এখানে বলা হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস অফ মাই স্কলারশিপ আফটার ফিনিশিং মাই ডিগ্রি, মানে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস, কন্ডিশন মানে এখানে শর্ত, মানে শর্ত অনুযায়ী, অফ মাই স্কলারশিপ মানে আমার স্কলারশিপের শর্ত অনুযায়ী, আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রিটা কমপ্লিট করার পরে কি হবে? মাই এডুকেশন উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি, মানে আমার এডুকেশনকে, আমার শিক্ষাকে চাকরি দেওয়া হবে। তাহলে অর্থগতভাবে এটা যাচ্ছে না।
তারপরে এমপ্লয়মেন্ট উইল বি গিভেন টু মি, এমপ্লয়মেন্ট দেওয়া হবে বাই দ্য ইউনিভার্সিটি। সাউন্ডস গুড, এটা হতে পারে, আমরা ধরে নিচ্ছি, তবে একটু এখানে কথা আছে, সেটাতে পরে আসি। দ্য ইউনিভার্সিটি উইল এমপ্লয় মি, ইউনিভার্সিটি আমাকে এমপ্লয় করবে, এরকমটাও হতে পারে। আমরা পরেরটা দেখি, আই উইল বি এমপ্লয়েড অফ দ্য ইউনিভার্সিটি। এখানে একটু ভুল আছে, এটা বাই হতো, হ্যাঁ, আর যেহেতু কোয়েশ্চেনটাতে এভাবে দেওয়া ছিল সেজন্য আমি আর এখানে ঠিক করিনি। তাহলে আই উইল বি এমপ্লয়েড বাই, ধরুন বাই দ্য ইউনিভার্সিটি যদি ধরেন, তাহলে মিলে কি না। আচ্ছা, আমরা এখানে আসি, অ্যাকর্ডিং টু মাই কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ মাই স্কলারশিপ। তার মানে এখানে মাই কথাটা আছে নিশ্চয়ই, এরপরে আমাদের এখানে সাবজেক্ট হিসেবে আই লাগবে। তারপরে এখানেও দেখুন বলেছে আফটার ফিনিশিং মাই ডিগ্রি, আমার ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে। তাহলে এখানে এই যে মাই বা এখানে মাই, এর রেফারেন্স কোথায়? আমরা একটা অপশনে শুধু এটা পাই, সেটা হচ্ছে আই। তার মানে এই আই যদি ব্যবহার করি তাহলেই কেবল এই মায়ের জাস্টিফিকেশনটা হয়। তার মানে এখানে হবে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটি আমাকে এমপ্লয়মেন্টটা করবে বা ইউনিভার্সিটি আমাকে দিবে। এখানে প্যাসিভে আমাদেরকে করতে হবে, কারণ হচ্ছে এখানে মায় আছে, এখানেও মায় আছে, এটার কোনো আপনার রেফারেন্স আমরা পাচ্ছি না। সুতরাং এখানে উত্তরটা হবে আই উইল বি এমপ্লয়েড বাই দ্য ইউনিভার্সিটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। ভালো থাকুন।